এখন শাহবাজ শরীফ সামনে এসে বলেছেন যে পাকিস্তানে প্রায় ইমার্জেন্সি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি কি পদক্ষেপ নিয়েছেন তা জানিয়েছেন, আর তার সেই ভিডিওটি এখন খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে, যেখানে একদিকে পাকিস্তানের এমন অবস্থা আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এবার প্রচণ্ড রেগে গিয়ে বলেছেন যে এবার যদি কিছু ঘটে তাহলে তিনি ২০ গুণ বেশি শক্তি দিয়ে আঘাত করবেন। শেষ পর্যন্ত এমন কি ঘটেছে, আর ইরানও এর জবাব দিয়েছে। জিওপলিটিক্সে এখন অনেক কিছু ঘটছে। সব সময়ের মধ্যে ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এটি হলো স্ট্রেইট অফ হরমুজ। মনে হচ্ছে যেন ইরান যখন প্রথম যুদ্ধ শুরু হয়েছিল তখনই পরিকল্পনা করে রেখেছিল যে কিভাবে আমেরিকাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা যায়, এবং আমেরিকা ও ইসরায়েলের উপর কিভাবে চাপ তৈরি করা যায় যদি তাদের উপর হামলা হয়। এখন যে প্যাটার্নটি দেখা যাচ্ছে সেটি হলো যখনই ইরানের উপর হামলা হয় তারপরে ইরান উপসাগরীয় দেশগুলোর দিকে হামলা শুরু করে দেয়। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর বেশিরভাগই তখন বলছে যে না, আমরা আমাদের এয়ারস্পেস ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। কিন্তু এর পরেও দেখা যায় যে ক্রমাগত উপসাগরীয় দেশগুলোর উপর হামলা হচ্ছে, এবং মনে হচ্ছে যেন এটি আগে থেকেই পরিকল্পনা করে করা হয়েছে। কেন এমন করা হয়েছে? কারণ যেন ১৯৭৩ সালের মতো পরিস্থিতি তৈরি হয়, একটি বড় অয়েল ক্রাইসিস তৈরি হয়, এবং এরপর আমেরিকাকে নতি স্বীকার করতে হয়। আর এখন আবার সেই একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে। উপসাগরীয় দেশগুলোর ক্ষেত্রে প্রথম বিষয়টি হল তারা ইতিমধ্যেই তাদের তেল উৎপাদন কমানো শুরু করেছে। ইউএই এবং কুয়েত তাদের তেল উৎপাদন কমিয়ে দিয়েছে, আর ইরাক তো আগেই উৎপাদন কমানোর দিকে পদক্ষেপ নিতে শুরু করেছিল। যদি ট্যাঙ্কারগুলোর চলাচল এইভাবেই ব্যাহত হতে থাকে তাহলে তারা উৎপাদন আরও কমিয়ে দেবে। কারণটা একেবারেই পরিষ্কার, যখন ট্যাঙ্কার বন্দর পর্যন্ত পৌঁছাতে পারে না তখন তেল সংরক্ষণের ক্ষমতা খুব দ্রুত পূর্ণ হয়ে যায়, এবং কোম্পানিগুলোকে উৎপাদন ধীর করতে হয়। সহজ ভাষায় বোঝার চেষ্টা করুন। তেল তুলে রাখা হয়েছে এবং জাহাজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু স্ট্রেট অফ হরমুজে সেটি ধ্বংস হয়ে গেছে। ফলে তেলটি ঠিক জায়গায় পৌঁছালোই না। তাহলে তারা উৎপাদন করে কি করবে? দুনিয়ার তেল বাণিজ্যের জন্য স্ট্রেট অফ হরমুজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। সাধারণ পরিস্থিতিতে পৃথিবীর মোট তেল বাণিজ্যের প্রায় ২০% এই সরু পথ দিয়ে যাতায়াত করে, কিন্তু যুদ্ধের কারণে এই পথ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অনেক ট্যাঙ্কার এখন এই এলাকা দিয়ে যাওয়াই এড়িয়ে যাচ্ছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় $১০০ পর্যন্ত পৌঁছে গেছে। এখন এই সব কিছুর মধ্যে স্ক্রিনে একটি আর্টিকেল দেখুন। পাকিস্তানকে নিয়ে বলা হয়েছে যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে যদি কোনো দেশ সবচেয়ে বেশি সমস্যায় পড়ে তাহলে সেটি হবে পাকিস্তান, এবং পাকিস্তানের ক্ষেত্রে সেই সমস্যাটি ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। এখন এই মুহূর্তে পাকিস্তান তাদের নৌবাহিনী মোতায়েন করেছে। শিপিং রুটগুলোর আশেপাশে যদি কোনো হামলা হয় তাহলে সেটিকে ইরানের বিরুদ্ধে হামলা হিসেবে ধরা হবে। এখন প্রশ্ন হতে পারে, ইরানের বিরুদ্ধে আমি কেন বলছি? কারণ ডোনাল্ড ট্রাম্প সকালে একটি টুইট করেছেন। এই যে টুইট দেখছেন, আর এই টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, As we continue Operation Epic Fury, we're also focused on keeping energy and oil flowing to the world, and I will not allow a terrorist regime to hold the world hostage and attempt to stop the globe's oil supply, and if Iran does anything to do that, they'll get hit at a much, much harder level. I will take out those targets that were easy and that I mentioned just before. We'll take them out so quickly, they'll never be able to recover, ever. If they want to play that game, they better not play that game. In the long run, oil supplies will be dramatically more secure without the threat of Iranian ships, drones, missiles, nuclear menace, or anything. So the Strait of... ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যদি ইরান তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করে তাহলে আমেরিকা সরাসরি তাকে লক্ষ্য করবে। এমনভাবে আঘাত করা হবে যে একটি দেশ হিসেবে ইরানের আবার দাঁড়িয়ে ওঠা অসম্ভব হয়ে যাবে, যেখানে শুধু মৃত্যু, আগুন আর ক্রোধ ছাড়া আর কিচ্ছু থাকবে না। তবে আমি আশা করি এমনটা যেন না হয়, কিন্তু যদি তারা এমনটা করে তাহলে ঠিক এমনটাই হবে। এরপর ইরানের পক্ষ থেকেও জবাব এসেছে। ইরানের আইআরজিসি বলেছে, শোনো, যে হুমকির ঘণ্টা বাজাচ্ছ সেটা বন্ধ করো, কারণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে 1 লিটারও তেল যাবে না। তেলের চালান তো দূরের কথা। এখন এই ঘটনাক্রমের পরে পৃথিবীর পুরো এনার্জি মার্কেট কেঁপে উঠেছে, আর এই কেঁপে ওঠা এনার্জি মার্কেটের মধ্যে পাকিস্তান একেবারে কেঁপে উঠেছে। আর এই পরিস্থিতিতে শাহবাজ শরীফ নিজের বক্তব্যে বলছেন, बहुत अहम फैसले किए गए जिनकी तफसील यूं है। नंबर 1, आइंदा 2 माह के लिए सरकारी महकमों की गाड़ियों को मिलने वाले तेल में 50% फिल फॉर कटौती की जा रही है, मगर इसमें एम्बुलेंसेस और अवामी इस्तेमाल वाली बसें शामिल नहीं हैं। 2, आइंदा 2 माह के लिए तमाम सरकारी महकमों की 60% गाड़ियों को बंद किया जा रहा है ताकि तेल की बचत हो। नंबर 3, आइंदा 2 माह के लिए काबीना के अरकान, वज़रा, मशीरान
और मावनीन खसूसी तनख्वाह नहीं लेंगे। नंबर 4, अरकान पार्लियामेंट की तनख्वाहों में से 25% कटौती की जा रही है। नंबर 5, 20 ग्रेड और इससे ऊपर के ऐसे अफसरान जिनकी तनख्वाह 3 लाख से जायद है, इनकी 2 दिन की तनख्वाह की कटौती करके अवामी रिलीफ के लिए, यानी आपकी रिलीफ के लिए इस्तेमाल। আপনি তাদের ভেতরের ভয়টা দেখুন। ইরান এবং ইসরায়েলের সংঘাতের কারণে যদি কোথাও সবচেয়ে বড় এনার্জি সংকট তৈরি হয়ে থাকে তাহলে সেটি পাকিস্তানের সামনে তৈরি হয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই তাদের প্রায় ৮০% সরকারি গাড়ি ২ মাসের জন্য বন্ধ করে দিয়েছে। তেলের ব্যবহার কমিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের অর্ধেককে ওয়ার্ক ফ্রম হোম দেওয়া হয়েছে। পাকিস্তানের স্কুলগুলোতেও ২ সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সরকারি খরচেও প্রায় ২০% কাটছাট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই এইসব বিষয়ে ঘোষণা করেছেন। এখন একটু ভাবুন, আমি তো ওদের দেখে ভাবছি পাকিস্তানের কি অবস্থা হয়ে গেছে। সরকারি দপ্তরের বেতন ছাড়াও অন্যান্য অনেক খরচেও কাটছাট করা হয়েছে। সরকারি অফিস এবং সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি, ফার্নিচার এবং এয়ার কন্ডিশনার কেনার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানের এনার্জি সংকটের কথা মাথায় রেখে অনেক ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি এমন একটি দেশ যা আগে থেকেই অর্থনৈতিক সংকটে ছিল, আর এখন সেই দেশের পরিস্থিতি আরও বেশি গুরুতর হয়ে উঠেছে। এখন ভেবে দেখুন, এই মুহূর্তে ভারতই একমাত্র দেশ যার ওপর তেমন বড় কোনো প্রভাব দেখা যাচ্ছে না, এবং এমনটাও মনে হচ্ছে না যে ভারতের ওপর খুব বেশি প্রভাব পড়বে, কারণ ভারতের আশেপাশে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভ রয়েছে। এর পাশাপাশি রাশিয়ার দিক থেকেও তেলের সরবরাহকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ভারত ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণ তেলের মজুত করে রেখেছে। তবে যদি এই যুদ্ধ দ্রুত শেষ হয়ে যায় তাহলে সেটিই সবচেয়ে ভালো হবে, কারণ যদি এই সংঘাত খুব দীর্ঘ সময় ধরে চলে তাহলে কে জানে এখানে আর কি হবে। এখন এই পুরো বিষয় নিয়ে আপনার কি মনে হয়? এই সব ঘটনার বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। অন্যদিকে গত কয়েক বছরে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে বিশ্ব অর্থনীতিতে। আগে জাপানের অনেক বড় বড় কোম্পানি চীনে বিনিয়োগ করত, কিন্তু এখন সেই ছবিটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। রিপোর্ট বলছে গত কয়েক বছরে চীনে জাপানি বিনিয়োগ প্রায় ৬০% কমে গেছে, আর ঠিক তার উল্টোটা দেখা যাচ্ছে ভারতে। ভারতে জাপানের বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ প্রায় ১০০% পর্যন্ত বেড়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন গত দশকে জাপান চীনে বিনিয়োগ করে যে বড় ভুল করেছিল, এখন তারা সেই ভুলটা ঠিক করার চেষ্টা করছে। আর সেই কারণেই জাপানের নজর এখন অনেক বেশি ভারতের দিকে, কারণ আজকের দিনে হাই এন্ড কেমিক্যালের বাজারে চীন প্রায় একছত্র অবস্থান তৈরি করে ফেলেছে। কিন্তু আসল সত্যটা হলো এই প্রযুক্তিগুলোর বেশিরভাগই প্রথম তৈরি করেছিল জাপানি কোম্পানিগুলো। পরে যখন এই কেমিক্যালগুলোর উৎপাদন চীনে শুরু হয় তখন ধীরে ধীরে চীনা কোম্পানিগুলো এই প্রযুক্তি শিখে ফেলে এবং নিজেরাও উৎপাদন শুরু করে। বিশেষ করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এই কেমিক্যালগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন এমন পরিস্থিতি হয়েছে যে জাপান এবং তাইওয়ানের মতো দেশও এই কেমিক্যালের বড় অংশ চীন থেকেই কিনে থাকে। কিন্তু চীনের সঙ্গে বাড়তে থাকা জিওপলিটিক্যাল উত্তেজনার কারণে এখন জাপান এবং তাইওয়ান ধীরে ধীরে তাদের কোম্পানিগুলোকে চীন থেকে সরিয়ে নিতে শুরু করেছে। আর এই কারণেই ভারতে নতুন করে বড় সুযোগ তৈরি হচ্ছে। ভারতে যদি আইসোপ্রোপাইল অ্যালকোহল, হাইড্রোজেন পারক্সাইড, অ্যাকোয়াস অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ কেমিক্যাল উৎপাদন শুরু হয় তাহলে ভারতের সেমিকন্ডাক্টর শিল্প অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে। না হলে ভবিষ্যতে চীন এই সেক্টরের উপর চাপ তৈরি করতে পারে। রিপোর্ট অনুযায়ী অনেক জাপানি কোম্পানি ইতিমধ্যেই ভারতে ম্যানুফ্যাকচারিং বেস তৈরির পরিকল্পনা শুরু করে দিয়েছে। ২০২৪ থেকে ২০২৫-এর মধ্যে প্রায় ১৫ থেকে ২০টি জাপানি কোম্পানি চীনে থাকা তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে। এর মধ্যে রয়েছে ডিআইসি, সানো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সুমিটোমো কেমিক্যাল এবং মিৎসুইর মতো বড় বড় কোম্পানি। ২০২২ সালে জাপান সরকার ভারতের জন্য $3 বিলিয়ন একটি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছিলেন, কিন্তু অবাক করার মতো বিষয় হল এই পুরো বিনিয়োগ মাত্র ৩ বছরের মধ্যেই সম্পন্ন হয়ে গেছে। এখন জাপান নতুন লক্ষ্য ঠিক করেছে, আগামী ১০ বছরে তারা ভারতে প্রায় $৬৬ বিলিয়ন বিনিয়োগ করতে চায়। ভারতে এখন বড় পরিবর্তনের আরেকটি কারণ হল টাটা গ্রুপের ধোলেরার সেমিকন্ডাক্টর প্ল্যান্ট। ২০২৭ সাল থেকে এই প্ল্যান্ট চালু হওয়ার কথা। ইতিমধ্যেই অনেক জাপানি কোম্পানি এই প্ল্যান্টের সাপ্লায়ার হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ফুজি ফিল্ম ইলেকট্রনিক মেটেরিয়ালের মতো পুরনো জাপানি কোম্পানিও ভারতে তাদের নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরির পরিকল্পনা করছে। বর্তমানে ভারতে ১৪০০রও বেশি জাপানি কোম্পানি কাজ করছে। মোট জাপানি বিনিয়োগ ইতিমধ্যেই ২.৭ লক্ষ কোটি টাকারও বেশি হয়ে গেছে। আগামী বছরগুলোতে সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাইড্রোজেন এবং হেলথ কেয়ারের মতো নতুন সেক্টরেও বড় বিনিয়োগ আসতে পারে। আর এই দ্রুত পরিবর্তনই এখন চীনের জন্য একটা বড় সতর্ক সংকেত হয়ে দাঁড়াচ্ছে।